যে আমি সিলেক্টেড ফাইনাল শুটিং এর জন্য দিদি নাম্বার 1 এর। ও তো দেখে আমার চ্যানেল। হ্যাঁ, একসাথে সবাই বাজি প্রেস করলে তো বাজবে না। হাই ফ্রেন্ডস, বেঙ্গলি বেবি ক্যাপ টপ টুতে তোমাদের সকলকে স্বাগত। আজকে যাচ্ছি আবার ডিআরআর স্টুডিও। হ্যাঁ, আজকে আবার সেই যেখানে দিদি নাম্বার 1 এর সেটটা তোমাদের দেখিয়েছিলাম, যেখানে অ্যামিকে নিয়ে গেছিলাম, সেখানেই আজকে আমি যাচ্ছি। কেন যাচ্ছি সেটাই বলছি। আমার অডিশন আমি ফার্স্ট টাইম যেখানে অ্যামি অডিশন দিয়েছিল সোদপুরে মজুমদার সুইমিং সেন্টারে, সেখানেই আমিও অডিশন দিয়েছিলাম। সেই অডিশনটায় আমি সিলেক্ট হয়েছি। আমার কাছে মেসেজ এসছে যে আগামীকাল আপনার সেকেন্ড অডিশন। আমি জানতাম না যে এরপরও অডিশন হয়, কারণ অ্যামি ফার্স্ট টাইম অডিশন দেওয়ার পরই অ্যামিকে ফাইনাল রাউন্ডে ডেকেছিল শুটিংয়ের জন্য, কিন্তু আমাকে সেকেন্ড রাউন্ড অডিশনের জন্য ডাকা হয়েছে। আজকে আমি সেখানেই যাচ্ছি। আজকে কি প্রশ্ন করলো, কিভাবে গেলাম, সবটাই আজকের ভিডিওতে তুলে ধরবো। তাই পুরো ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো, কারণ যদি তোমরা দিদি নাম্বার 1 এ যাও তোমাদের কিন্তু এই ভিডিওটা খুব কাজে লাগবে। তো চলো যাওয়া যাক। নীল ষষ্ঠীর দিন আমার দিদি নাম্বার 1 এর সেকেন্ড অডিশন পড়েছিল, ফলে উপোস করেই অডিশন দিতে গিয়েছিলাম। এত রোদে সকালবেলা বাসে ট্রেনে আর ঝুঁকি নিলাম না যাওয়ার, তাই একটা ওলা বুক করে নিয়েছিলাম। প্রীতমের সেদিন অফিস ছিল, মেয়েরও স্কুল ছিল, তাই একাই গিয়েছিলাম অডিশন দিতে। অডিশন দিতে গিয়ে দেখলাম দিদি নাম্বার 1 এর ওইখানে ডিআরআর স্টুডিওতে বেশ কয়েকজন সিলেক্টিভ লোকই কিন্তু অডিশন দিতে এসছে। প্রচুর ভিড় ছিল না, একদম ফাঁকা। যারা ফার্স্ট রাউন্ডে সিলেক্ট হয়েছে তাদেরই সেকেন্ড অডিশনে ডাকা হয়েছে। আমি ভেবেছিলাম আমি বোধহয় এত রোদে নীলষষ্ঠীর দিন উপোস করে অডিশন দিতে গেছি। গিয়ে দেখলাম অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসছে নীলের উপোস করে এখানে অডিশন দিতে। কেউ ঝাড়গ্রাম, কেউ আরামবাগ, কেউ পুরুলিয়া, কেউ বহরমপুর, আবার কেউ এসেছে আসানসোল থেকে। তাদের দিকে তাকিয়ে ভাবলাম আমি তো অনেক ভালো আছি, অনেক কাছ থেকে এসেছি। তারা সেই ভোরবেলা থেকে ট্রেন বাস করে এসে অডিশন দিতে এসছে। আমি যাওয়ার সাথে সাথেই একটা ফর্ম দেওয়া হলো, যেই ফর্মটা ফার্স্ট অডিশনে দিয়েছিল সেই সেম ফর্ম দেওয়া হলো, সেটাকে ফিল আপ করে আমাকে জমা করতে বলা হলো। জমা করার আধ ঘন্টার মধ্যেই আমাকে অডিশনে ডাকা হলো। সেদিন আমায় জিজ্ঞাসা করা হয়েছিল আমি কিভাবে আমার ইউটিউবটা শুরু করেছি, কিভাবে আমি আজকে একটা সফল ইউটিউবার হলাম, আমার লাইফের একটা স্মরণীয় ঘটনা কি, আমার বাড়িতে আমরা কজন মেম্বার থাকি এবং কারা কারা, এবং আমার লাইফের একটা মজার ঘটনা। আমি খুব স্মার্টলি প্রতিটার উত্তর দিয়েছিলাম এবং আমাকে বলা হয়েছিল সিলেক্ট হলে আপনাকে জানানো হবে। অডিশন দিয়ে বেরিয়েই এই রোদের মধ্যে বাস ট্রেনে করে বাড়ি ফিরলাম। সত্যি সেদিন খুব কষ্ট হয়েছিল, কিন্তু সত্যি বোধহয় শিবের মাথায় জল দিয়ে গিয়েছিলাম বলে 6 দিনের মাথায় কল হলো যে আমি দিদি নাম্বার 1 এর জন্য সিলেক্ট হয়েছি। শুটিং ডেট জানানো হলো ঠিক তার পরের দিন। এক সপ্তাহ হয়ে গেল সেকেন্ড অডিশন দিয়ে এসছি, আর গতকাল আমার কাছে ফোন এসছে যে আমি সিলেক্টেড ফাইনাল শুটিং এর জন্য দিদি নাম্বার 1 এর। আর তার জন্যই আজকে সকালে বেরিয়ে পড়েছি আমরা সবাই। এখন যাচ্ছি। সকাল 9টার মধ্যে আমাকে ডিআরআর স্টুডিওতে যেতে বলেছিল শুটিং এর জন্য 9টায়, কিন্তু আমরা একটু লেট বেরিয়েছি বলে আমার হয়তো 9:30 পৌনে 10টা বেজে যাবে। ফার্স্ট যে শুটিংটা রয়েছে দিদি নাম্বার 1 এ সেটাতেই, কারণ অ্যামিকটা ছিল সেকেন্ড শটে, আমাদেরটা ফার্স্ট ইয়েতেই পড়েছে। তো আজকে আমি যাচ্ছি, প্রীতম যাচ্ছে, আমার বাবা মা যাচ্ছে, আজকে আমার শ্বশুরমশাই যাচ্ছে না, শাশুড়ি মা যাচ্ছে, আর অ্যামি দেখো ঘুমিয়ে পড়েছে। তো গিয়ে ওখানে রেডি হব। আগেরবার যে প্রসেসগুলো দেখেছো অ্যামির সময় সেইগুলোই সেম টু সেমই হবে। আমিও গিয়ে ওখানে ড্রেস চেঞ্জ করব। এখন আমি নর্মাল একটা টি শার্ট একটা জিন্স পরেই যাচ্ছি, ওখানে গিয়ে চেঞ্জ করব। আমাকে বলা হয়েছে যে 4 রকমের শাড়ি নিয়ে যেতে, তার মধ্যে হলুদ আর সাদা রঙের শাড়ি চলবে না। 4 রকমের কস্টিউম জুয়েলারি নিয়ে যেতে। সোনার জুয়েলারিটা যতটা অ্যাভয়েড করা যায় ততই ভালো, কারণ হারিয়ে যাওয়ার ভয় থাকে। তো 4 রকমের জুয়েলারি নিয়েছি। প্রায় আমার এই সমস্ত জিনিস নিয়ে একটা ছোট ট্রলি হয়ে গেছে। তো গিয়ে চেঞ্জ করব, আর গিয়ে হয়তো বেশি শ্যুট নিতে পারবো না, কারণ আমি অলরেডি লেট। জানি না গিয়ে প্রসিডিওর কি থাকবে। এরপর জেতা হারাটা পুরোটাই কপালের ব্যাপার, দেখা যাক কি হয়। আর মাত্র 23 মিনিট দেখাচ্ছে, মোটামুটি 23 মিনিটের মধ্যে আশা করছি পৌঁছে যাব। লেট তো হয়েই গেছি। আসলে লেট হওয়ার কারণ হচ্ছে কালকে রাত্রে আমার একদম ভালো ঘুম হয়নি। আমার 3 দিন ধরে প্রচণ্ড জ্বর। এমন সময় আমার এসছে দিদি নাম্বার 1 এর কলটা
যে মানে শরীরের কন্ডিশন একদমই ভালো না। তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যে দিদি ব্লগ দিচ্ছ না কেন। ব্লগ দেওয়ার একটাই কারণ যে আমার খুব শরীর খারাপ, আমি মানে ভয়েস ওভার দিতেই পারছি না, আমার গলার অবস্থা এত খারাপ, এত কাশি হচ্ছে। তো কালকে সারা দুপুর আমি ঘুমাতে পারিনি, গতকাল রাতেও আমার ঘুম আসেনি। একে তো দিদি নাম্বার 1-এর এই টেনশন, দ্বিতীয় হচ্ছে শরীরটাও ভালো না, অ্যান্টিবায়োটিক চলছে, তো ওই নিয়ে যাচ্ছি, ওই জন্যই আরও লেট হয়ে গেল। সেদিন যে রাস্তাটা ধরেছিলাম না, সেই রাস্তাটা অতটা ভালো ছিল না। হ্যাঁ, আজকের রাস্তাটা বেশ ভালো। ওই সাইকেল নিয়ে বাবা, সেদিন ফেরার সময় সাইকেলটা নিয়ে বাবা আসা যাচ্ছে না রাস্তা দিয়ে। অত কপাল নেই তোমার ফ্রিজ তুলবে। আমি হাততালি দেবো, কিছু না পেলে খুকুমুনি আলতা সিঁদুর আর ওই ভাতের চাল, কি চাল, ভাতের সঠিক চাল নাকি বসুমতী চাল, ভাতের সঠিক চাল। এসে গেছি, কিন্তু অলরেডি আমরা 36 মিনিট লেট। এই যে ডিআরআর স্টুডিও। যেহেতু আমরা একটু লেটে পৌঁছেছি, তাই যাওয়ার সাথে সাথে আমাদের ব্রেকফাস্টে সবাইকে বসিয়ে দেওয়া হলো। ব্রেকফাস্টে ছিল 2টো গরম গরম লুচি, আলুর দম আর ডিম সেদ্ধ। কিন্তু আমি বাড়ি থেকে যেহেতু হালকা ফুলকা ব্রেকফাস্ট করে এসেছিলাম, আর টেনশন হচ্ছিলো যেহেতু, আমি তেমন কিছু খেতে পারিনি, একটুখানি লুচি খেয়েছি, আর কিছু খাইনি। তো এবার আমাকে মেকআপে যেতে হবে, আর প্রীতমরা বাইরে ওয়েট করবে, কারণ আমাকে একাই ঢুকতে দেবে। তো আমি এখন ট্রলি নিয়ে দৌড়াবো। আর এই দেখো, তোমাদের সেটের পিছনে দেখিয়ে দিই, এইটা হচ্ছে দাদাগিরির সেট, এখানে দাদাগিরির শুটিং হয়। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, অলরেডি ব্রেকফাস্ট করেছিলাম, আমার এখানে এসে ব্রেকফাস্ট আমি সময়, যেহেতু দুপুরের সময় ছিল তাই দুপুরের লাঞ্চটা দিয়েছিল। ব্রেকফাস্টটাও খুব সুন্দর, কিন্তু খেতে পারিনি, একেতে ভিতরে টেনশন হচ্ছে। তো একটুখানি লুচি খেলাম ছিঁড়ে, ডিম কিছু খেতে পারিনি। তো চলো এবার যাওয়া যাক, ড্রেস চেঞ্জ করতে হবে, মেকআপ করতে হবে। চল, মৌ চলে গেছে মেকআপ রুমে, আর আমরা এখন বাইরে সবাই ওয়েট করছি। আরও যে 3জন দিদি খেলতে এসছে, তাদের পরিবারও আমাদের সাথে বাইরে ওয়েট করছে। আর ওদিকে অ্যামিকে দেখো, ওদের সাথে বসে আড্ডা দিচ্ছে। প্রায় 2 ঘন্টা হয়ে গেল আমরা বাইরে ওয়েট করছি, গরমে প্রায় সেদ্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা, কিন্তু এখনও আমাদের ভেতরে ডাকেনি। অ্যামির কিন্তু তাতে কোনো বিরক্ত নয়, এখানে এসে ভালোই খেলার সাথী পেয়ে গেছে, তাদের সাথে বেশ মজায় খেলে যাচ্ছে। এই দেখো, এটা হলো দিদি নাম্বার 1-এর মেকআপ রুম। আমার মেকআপ, ড্রেস পরা সব কমপ্লিট হয়ে গেছে, তখন ভিডিও নিতে পারিনি। কিন্তু মেকআপ করার পর থেকেই মনটা আমার একদম খারাপ হয়ে গেছে। কারণটা কি জানো? দেখো একবার আমাকে, চিনতেই পারবে না, এত চড়া মেকআপ দিয়েছে যে আমি নিজেই নিজেকে চিনতে পারিনি। আমি জীবনে কখনোই এত মেকআপ করিনি, একদম ভালো লাগছে না, মুখটা পুরো বদলে দিয়েছে। আমাকে তোমরা দেখিয়েছো আমি একটু সিম্পল মেকআপ করতে পছন্দ করি, আর সিম্পল মেকআপেই আমাকে ভালো লাগে, বেশি উগ্র সাজলে না আমাকে ভালো লাগে না। ওনাদের বললাম যে একটু মেকআপটা কমিয়ে দিতে, কিন্তু ওনারা বললেন এরমই মেকআপ করতে হবে, ক্যামেরার সামনে নাকি এই উগ্র মেকআপ করলে তবেই ভালো লাগবে। তোমরাই বলো কমেন্টে যে আমি ঠিক বলছি কিনা। এরপর আমাদের লাঞ্চ টাইম হয়ে গেল, লাঞ্চের জন্য যেতে হলো। লাঞ্চ করে প্রত্যেকে আমরা এবার সেটে চলে গেলাম, শুটিং স্টার্ট হবে বলে। আমরা এদিকে বাইরে অপেক্ষা করতে করতে প্রায় বুড়ো হয়ে গেলাম। এনার্জি নেওয়ার জন্য সবাই একটু চা খেয়ে নিচ্ছি। অলরেডি একটা দিদি নাম্বার 1-এর শুটিং ভেতরে চলছে, ওটা শেষ হলে বোধহয় আমাদেরকে ডাকবে এবার। নেক্সট এপিসোডের পার্টিসিপেন্ট অপূর্ব একটা শুটিং কমপ্লিট হয়ে যাওয়ার পর সেটটা পুরো পরিষ্কার করে ফেলা হলো। দেখো আমাদের জন্য এবার আমাদের খেলাটা শুরু হবে। আমার তো ভিতরে প্রচণ্ড নার্ভাসনেস কাজ করছিল, আর সবথেকে চিন্তার বিষয় যেটা, সেটা আমাকে ফেলেছে একদম প্রথমে। আমার পোডিয়াম দেখো মৌমিতা ভট্টাচার্য লেখা আছে একদম ফার্স্টে। আমি একে দিদি নাম্বার 1 রেগুলার দেখি না, কী কী খেলা হয় সবকটা সম্পর্কে একদমই আইডিয়া নেই। আমি কারুরটা একটু দেখলে না একটু সুবিধা হতো, একজন যদি অন্তত আগে থাকতো আমার একটু সুবিধা হতো। যাকে আমাকে সবার ফার্স্টে ফেলেছে, আমাকে তো খেলতেই হবে। আর এই যে দূরে দেখেছো দর্শক আসন, এইখানে সমস্ত দর্শকরা বসে। এরপর আমাদের খেলা শুরু হবে, আর খেলার সময় কোনো রকম মোবাইলে ভিডিও করা যাবে না, তাই পুরো খেলার শুটিং তোমাদের কিছু দেখাতে পারছি না। তাই আমি আগেই একটু দেখিয়ে দিলাম, মাঝখানে যদি টি ব্রেক হয় তখন কিছুটা তোমাদেরকে দেখাবো। আর দিদি নাম্বার 1-এ আমরা সবাই দেখি যে রচনা ব্যানার্জি সারাক্ষণ দাঁড়িয়ে থাকে, কিন্তু তা নয়, সেটাও তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে রচনা দিদির বসার জায়গা। এখানে রচনা দিদি কিন্তু বসে, মাঝে মাঝে দাঁড়ায় খেলার সময়, আবার মাঝে মাঝে বসে। চলো এবার আমাদের খেলাগুলো শুরু হবে, খেলে নিই। আর আমরা কারা কারা খেলছি টি ব্রেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এই দেখো আমরা এই 4জন দিদি একসাথে খেলেছি, একজন মেকআপ আর্টিস্ট, একজন মহিলা পুরোহিত, একজন সায়েন্টিস্ট আর আমি একজন ইউটিউবার। চলো তোমাদের সাথে আলাপ করি দিই। আমার একটা চ্যানেল আছে ছোট, ও অবশ্যই দেখবো। কি নাম বলে দিও? সবাই সবার চ্যানেলে আপলোড করে। হ্যাঁ হ্যাঁ, তোমার চ্যানেলের নাম কি? আমার একটা আছে প্যারেন্টিং চ্যানেল, মোটামুটি তোমার দেখে শুরু করা, তারপর খুব বেশি ওটা কিছু হয় না। আমার চ্যানেলের নাম হচ্ছে দেবস্মিতা ভৌমিক, সেখানে আমি মেকআপ, বিউটি, লাইফস্টাইল সেগুলো আপলোড করি। আর একটা আছে উইথ দেবস্মিতা, আমার প্যারেন্টিং চ্যানেল। দেবস্মিতা ভৌমিক আর উইথ দেবস্মিতা প্যারেন্টিং চ্যানেল, দুটোই তোমরা কিন্তু সকলে দেখো। ও অলরেডি আমার অবশ্যই সবাই ওকে সাপোর্ট করো। ও অলরেডি আমার সাবস্ক্রাইবার ছিল, আমি জানতাম না আমার ভিডিও দেখতো। এখানে দেখলাম, চিনতে পারলাম, খুব ভালো লাগলো। অবশ্যই তোমরা সবাই সাপোর্ট করো ওকে। আর এই দেখো এরা দুজন সবাই আমরা একসাথে খেলেছি আজকে। তোমার নাম বলে দাও। আমার নাম প্রিয়াঙ্কা, ঝাড়গ্রাম থেকে এসেছি। ঝাড়গ্রাম থেকে, ও কোন্নগর থেকে, ও যাদবপুর থেকে এসছে। আর আমি সোদপুর জানাই। অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখো। আর আমাদের কোন দিন এটা দেখানো হবে, টেলিকাস্ট হবে, সে ডেটটাও আমি জানিয়ে দেবো। চলো এরপর আমাদের এখন টি ব্রেক চলছে, এরপর খেলবো। এই হলো আমাদের খেলা শেষ। আর আজকে দিদি নাম্বার 1-এর উইনার হয়েছে দেবস্মিতা, যাদবপুর থেকে এসেছিলো, যেকে বললাম আমি তোমাদের সায়েন্টিস্ট, তার সাথে তোমাদের আলাপ করলাম, ওই উইনার হয়েছে। বাট আমার সত্যি খুব আনন্দ হয়েছে, মানে আমি এত মজা করে খেলেছি, এত মজা পেয়েছি এতদিন বাদে, এত গিফট পেয়েছি, আমার তো বেশ আনন্দ হচ্ছে। এখন আমাদের প্রত্যেকের ফটো তোলা চলছে, বেশ কিছু প্রসিডিউর ছিল লাস্টে, সেগুলো কমপ্লিট হলো। আর আমাদের কী কী গিফট পেলাম সব কিছু তোমাদের দেখাবো, দেখতে থাকো পুরো ভিডিওটা। সাথে সবাই বাজি প্রেস করলে তো বাজবে না, যে আগে টিপছে তারটাই তো হবে। যত বাজি প্রেস করছি নিচে কেউ না কেউ না নিয়ে যা। শুটিং শেষের পর আমরা বাইরে সবাই অপেক্ষা করছিলাম, আমাদের গিফটগুলো সব প্যাক করা হচ্ছিল প্রত্যেকে সেপারেটলি। আর এই দেখো আমার মুখ চোখের কী অবস্থা, আমি আগে মেকআপ তুলবো, ড্রেস চেঞ্জ করবো, তারপর একটু ফ্রি হবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কি স্মার্টলি কথা বলেন তো সে জিনিসটা পেয়েছে। ও খুব স্মার্টলি কথা বলে। কি চাল জিতেছে তোর মা? বাসমতি চাল। বাসমতি না বসুমতি? গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয়, সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। দিদি নাম্বার 1-এ এসে আরও একটা বড় প্রাপ্তি হয়েছে আমার। এখানে অনেক সাবস্ক্রাইবারদের সাথে আমার দেখা হয়েছে, যারা রেগুলার আমার ভিডিও দেখে, অ্যামির ভিডিও দেখে, অ্যামিকে প্রচণ্ড ভালোবাসে। তারা প্রত্যেকে এসে অ্যামির কথাগুলোকে ফোনে রেকর্ড করে নিয়ে যাচ্ছিলো, অ্যামিকে খুব ভালোবাসছিল। তো অ্যামিও খুব মজা করেছে ওদের সাথে। তো এইটা আমার কাছে আরও একটা বড় পাওয়া। অচেনা লোক যারা আমার ভিডিও দেখে তাদের সাথে সামনাসামনি আলাপ হলো, প্রচুর ফটো তুললাম, তাদের সাথে বেশ ভালো কাটলো দিনটা আমার। পাত্র পেলে এমন জ্ঞান মন্দ ছেলে। দিদি নাম্বার 1 থেকে এই সোফাটা যেটা রাখা আছে এটা আমি জিতেছি, এর সাথেও আরও কিছু গিফট জিতেছি। তোমরা নিশ্চয়ই জানো যে দিদি নাম্বার 1-এ এলে 10,000 টাকার মধ্যে যদি গিফট যেত তার ট্যাক্স কিন্তু পেমেন্ট করতে হয়, যদি স্পন্সারের জিনিস না হয়। কিন্তু আমি এই সোফাটা জিতেছিলাম, এটা কিন্তু পুষ্পা ফার্নিচারের স্পন্সার ছিল, তাই এর ট্যাক্স কিন্তু আমাকে পেমেন্ট করতে হয়নি। বা আদার্স যে গিফট আইটেমগুলো ছিল সেগুলোর মধ্যেও অনেকগুলো আমি স্পন্সারের পেয়েছি, তাই আমাকে কিন্তু কোনো ট্যাক্স পেমেন্ট করতে হয়নি। আমি কি পেয়েছি বাড়ি গিয়ে তোমাদের সবটা খুলে দেখাচ্ছি। ওনারা আমাকে ফটো তুলবে বলে এক জায়গায় বসিয়ে মেমেন্টো হাতে ওনারা ফটো তুললেন এবং আমাকে বিলটা ওরা দিয়ে দিলেন যে কী কী জিনিস আমি জিতেছি, তার প্রতিটার প্রাইস কী কী আছে। এটা খুব ভালো লাগছে মেমেন্টোটা হাতে নিয়ে। এটা আমার মনে হচ্ছে মেমেন্টোটা ঘরে টাঙালে বোধহয় আর সমস্ত গিফটের থেকে সেরা গিফট হচ্ছে আমার মেমেন্টোটা। আর এই দিদি নাম্বার 1-এর মেমেন্টো কিন্তু আমাদের ঘরে এখন দুটো, একটা অ্যামির, একটা আমার। এরপর এই সমস্ত গিফট নিয়ে বাড়ির সকলের সাথে ছবি তুললাম, যারা এখানে এসেছিলো আমার সাথে খেলেছে তাদের সাথেও প্রচুর ছবি তুলেছি। এই মুহূর্তগুলোই তো থেকে যায়, তাই না? পরে দেখলে বেশ ভালো লাগে। তো তারপর এই জিনিসগুলো এবার এখন নিয়ে যাওয়ার পালা, তার জন্য একটা ছোটো হাতি ভাড়া করতে হবে। তো ঠিক করলাম একজনে আমাদের যা ভাড়া লাগবে তার থেকে বরং আমরা দুজন মিলে যদি, মানে দুজন যারা খেলেছি যদি একসাথে ভাড়া করি তো আমাদের ভাড়াটা শেয়ার হয়ে যায়। তো আমাদের আরেকজন যিনি মহিলা পুরোহিত, যাকে দেখলে তোমরা, ও যে খেলতে এসেছিলো কোন্নগর থেকে এসেছিলো, তো ওর সাথে আমরা একসাথে কথা বললাম, ওরা কোন্নগর যাবে, ও ফ্রিজ জিতেছে, আরও অনেক গিফট জিতেছে, তো সেগুলো ও গাড়ি করে নিয়ে যাবে। তো ওর সাথে আমরা কথা বলে একটা গাড়ি ভাড়া করেছি। প্রথমে আমার গিফটগুলো সোদপুরে নামানো হবে, তারপর ওর গিফটগুলো কোন্নগরে নামানো হবে, ফলে আমাদের ভাড়াটাও কিন্তু শেয়ার হয়ে গেল।
এরপর সমস্ত জিনিসগুলো আমাদের গাড়ির মধ্যে তোলা হলো। যারা ভাবো যে দিদি নাম্বার 1 থেকে আসতে কত টাকা গাড়িতে ভাড়া লাগে, দেখো আমি সোদপুর পর্যন্ত এসেছি, আমাদের কিন্তু গাড়িতে ভাড়া নিয়েছে 1300 টাকা। আর ওর জিনিসগুলো কোন্নগর অবধি গেছে, কোন্নগর অবধি কিন্তু ভাড়া লেগেছে 1700 টাকা। তো তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য আমি ভাড়াটাও কিন্তু বলে দিলাম। আমরা গাড়িতে এসেছি, গাড়িতে কিন্তু আলাদা করে কেউ যায়নি, ওনারাই কিন্তু দায়িত্ব করে আমাদের জিনিসগুলো সমস্তটাই ওপরে তুলে দিয়েছে। এবার বিদায় নেওয়ার পালা। আমরা দিদি নাম্বার 1-এর সেট থেকে এবার বেরিয়ে পড়েছি, সবাই বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে চলো তোমাদের দেখাই আমি কি কি জিতলাম। আমাদের গাড়ি আর জিনিসের গাড়ি একসাথেই এসছে, তো প্রীতম সাহায্য করলো ওদের। সোফাটা খুব ভারী ছিল ওপরে তোলার জন্য। যে ঘরে এসে গেছে সোফা, আমি খুশি তো সোফা পেয়ে, ব্যাস। শরবত খাচ্ছি। আচ্ছা, সোফা ছাড়া গিফট আইটেমের মধ্যে যেগুলো পেয়েছি, 1 মাসের মুদির মাল নিয়েছি। তার মধ্যে মুদির মালের মধ্যে সমস্ত কিছুই দেওয়া ছিল, প্রায় মুসুর ডাল, সুজি, ডালিয়া, সয়াবিন, সাদা তেল, সর্ষের তেল, আটা, ময়দা, যা যা মোটামুটি 1 মাসের লাগে। তার সাথে চিড়ে, 1 কেজি গোবিন্দভোগ চাল, 5 কেজি বসুমতির মিনিকেট চাল, এই সমস্ত কিছু মুদির আইটেমের মধ্যে পেয়েছি। মিও অমরের তরফ থেকে বিভিন্ন ধরনের কুকিজ, বিভিন্ন ধরনের বিস্কিট, তারপর একটা ফ্রুটস কেক, এইগুলো মিও অমরের তরফ থেকে পেয়েছি। আর সবিস্কো বিস্কুটের তরফ থেকে পেয়েছি প্রচুর বিস্কুট। সেখানে রয়েছে মেরি বিস্কুট, ক্রিম কেকার বিস্কুট, মিষ্টি বিস্কুট, ডায়েট বিস্কুট, নোনতা বিস্কুট। মোটামুটি আমার এই যে বিস্কুট পেয়েছি 2 মাস চলে যাবে। এছাড়া আমি জিতেছি কেন্টের তরফ থেকে এরকম একটা ওয়াটার পিউরিফায়ার, আর জিতেছি ফিলিপসের একটা হ্যান্ড ব্লেন্ডার। এই ছিল আমার টোটাল গিফট। খুব মজা করেছি, সাথে একটা খুব মূল্যবান মেমেন্টো পেয়েছি। আর দিদি নাম্বার 1টা যেদিন টেলিকাস্ট হবে তোমাদের ডেটটা বলবো বলেছিলাম, ডেটটা হলো 25শে এপ্রিল বৃহস্পতিবার, জি বাংলায় ঠিক বিকেল 5টায়। অবশ্যই পুরো শোটা তোমরা দেখো। দিদি নাম্বার 1 তো খেলে এলাম, আর মুখ চোখের অবস্থা দেখো খুবই ক্লান্ত। আজকে না আবার জ্বর আসে, 2-3 দিন ধরে জ্বরে ভুগছি। এমনকি দুপুরবেলার অ্যান্টিবায়োটিকটাও মিস হয়ে গেছে, এখন খেতে হবে। তো তোমরা যারা দিদি নাম্বার 1 যেতে চাও, অবশ্যই বলবো খুব মজা করে খেলো, বেশ মজার খেলা। আমি যাওয়ার আগে খুব টেনশন করছিলাম, কিন্তু বেশ মজা করে খেলে এসেছি। হয়তো অনেকগুলো মানে জিততে পারিনি বা দিদি নাম্বার 1 হতে পারিনি, কিন্তু এই খেলায় যে কি মজা, না গেলে তোমরা বুঝতে পারবে না। অবশ্যই বলবো দিদি নাম্বার 1-এর অডিশন যদি কাছাকাছি হয়, অবশ্যই গিয়ে খেলে এসো। জেতা হারা অবশ্যই তো খেলার মধ্যে আছে, কিন্তু তবুও যে এই যে এতগুলো জিনিস পাওয়ার আনন্দ, ওখানে রচনা দিদি সামনাসামনি হওয়ার আনন্দ, নিজের মনের কথাগুলো খুলে বলার আনন্দ, সবাই আমাকে দেখবে এর একটা আনন্দ, এটা কিন্তু আলাদাই জিনিস। অবশ্যই বলবো যেও, আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও, লাইক করে দিও, আমার চ্যানেলে এইভাবেই জুড়ে থেকো। টাটা।